সময়ে বিকেল 4:30 আমাদের ফ্লাইট কম্বোডিয়ার নমপেনের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি আছি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ। এখন ভিতরে প্রবেশ করব। আমাদের ফ্লাইট মালয়েশিয়ান এয়ারলাইন্সে কুয়ালালামপুর থেকে কম্বোডিয়ার উদ্দেশ্যে ছাড়বে। থ্যাংক ইউ। এই জায়গাটাতে একটু ঢাল ছিল, নামানোর জায়গা ছিল না, যার কারণে এখন এই দিক দিয়ে নামাবো। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম। এখন খুঁজতে হবে আমাদের ফ্লাইটটা কত নম্বর কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু হবে। তো এখন আমাদেরকে মনিটর খুঁজতে হবে। মনিটর দেখে সামনে মনিটর, সেখানে যাই। সেই মনিটর দেখে এখন আমরা আমাদের ফ্লাইটটা দেখব, দেখে তারপরে বোর্ডিং কাউন্টারের দিকে যাব। মালয়েশিয়া এয়ারলাইন্স, হ্যাঁ। আমাদের ফ্লাইটের শিডিউল এখনো আসেনি। আচ্ছা, সে টাইম সিস্টেমে টাইমটা চেঞ্জ হয়ে গেছে। এটা নতুন করে আবার যখন আসবে তখন দেখব। মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টে KLI 1 বোর্ডিং ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন আমরা যাচ্ছি INS গেটের দিকে, অর্থাৎ যেখান থেকে ফাইনাল চেক সেরে বিমানে উঠবো। আমাদের গেট নাম্বার হচ্ছে H4। এগুলো হচ্ছে ডিউটি ফ্রি শপ। ওই পাশটা হচ্ছে টার্মিনাল, রানওয়ে, ফ্লাইট সব। ঢাকা থেকে যারা কুয়ালালামপুরে আসবেন, ভিসা, টিকিট, হোটেল বুকিং এই বিষয়গুলো চেক করে নিয়ে আসবেন। সাথে অবশ্যই পর্যাপ্ত US ডলার নিয়ে আসবেন এবং কিছু খুচরো রিঙ্গিত নিয়ে আসবেন, যাতে এয়ারপোর্ট থেকে আপনারা আপনাদের হোটেলে যাওয়ার জন্য যে ট্যাক্সি ভাড়া সেটা দিতে পারেন। দুইটা সিস্টেমে করতে পারেন। এক হচ্ছে গ্র্যাব বুক করে, আরেকটা হচ্ছে ওখানে ট্যাক্সি পাওয়া যায় কাউন্টারে, সেই কাউন্টার থেকে। গ্র্যাবে করে যদি আসেন, যে ভাড়া দেখাবে তার সাথে অ্যাডিশনালি একটা ট্যাক্স ওরা নিয়ে নেয়। আর হচ্ছে কুয়ালালামপুরে থাকলে চেষ্টা করবেন বুকিত বিনতাং এলাকায় থাকার জন্য, কারণ এখানে বাংলাদেশি হোটেলে থাকলে ট্যুরিজম ট্যাক্স নামে কোনো ট্যাক্স নেবে না। বাট আপনি যদি কোনো বিদেশিদের হোটেলে থাকেন, অন্য এরিয়াতে থাকেন, তাহলে প্রতিদিন মানে প্রতি রাতের জন্য 10 রিঙ্গিত করে ওরা ট্যুরিজম ট্যাক্স নেয়, যেটা আমি অন্য কোথাও দেখিনি। অন্য কোনো হোটেলে এই সিস্টেম নেই। বাট একটু বুকিত বিনতাংয়ের বাইরে থাকলে এইটা নেয়। যেমন আমরা প্রথমে ছিলাম জালানপুরুতে, সেখানে আমাদের কাছ থেকে 30 রিঙ্গিত নিয়েছিল 3 রাতের জন্য। পরে আমরা ওখান থেকে চেঞ্জ করে চলে আসছি বুকিত বিনতাংয়ে। আপনাদের যদি এই ট্যুরিজম সংক্রান্ত কোনো কিছু জানার থাকে, আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার। এই মুহূর্তে আমরা আমাদের গেটের কাছে চলে এসেছি। আজকে যাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নমপেনে। 4-5 দিন থাকবো সেখানে।
সেখানে যাওয়ার পর আবার চেষ্টা করব আপনাদেরকে শহরটি ঘুরিয়ে দেখানোর। ঠিক আছে, আমরা বোর্ডিং কাউন্টারের ফাইনাল চেকের কাছে চলে এসেছি। সিকিউরিটি চেক সেরে এখন আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। খুব শীঘ্রই আবার ফিরে আসছি। H4 এটা হচ্ছে আমাদের টিকিট। বোর্ডিং হলো সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন বিমানে ঢোকার পালা। Ladies and gentlemen, for instance, please know your belongings in your compartment or keep more items under the seat in front of you. We recommend you to use the license plate when the seat in front of you. Sorry, item and emergency areas also advanced in the area. It will allow you to ensure your belongings remain within your size or also clean away compartments for larger items. Be careful when operating compartments for safety and security reasons. Passengers are reminded to the If you are required to open, took down the right handle, cover will drop, the open out automatic. In front of you have the safety cup distributor for it, and also has the emergency exit area, so it's not allowed to put any bag or loose item here. Thank you. মালয়েশিয়া এয়ারলাইন্সের ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট এবং আমাদের খাবার চলে এসছে। দেখি rice tray, something rice tray,
কিংডম অফ ক্যাম্বোডিয়া। আমার পেছনে এই ফ্লাইটটি দিয়ে এসছি। ইমিগ্রেশন এবং কাস্টমসের এখন ফর্মালিটি শেষ করে তারপর আবার দেখা হবে। নমপেন শহরে আজকে আমাদের রাতের খাবার মেনু হচ্ছে বাসমতি চালের ভাত, গরুর গোস্ত, আর এটা হচ্ছে হাঁসের গোস্ত, পাশে হচ্ছে ফুলকপির সবজি, মরিচের ভর্তা, কলমি শাক এবং ডাল, সাথে 2 বোতল পানি। বাংলাদেশি মালিকানা রেস্টুরেন্ট মেজবানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের আলফাজ ভাইয়ের এই রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে। আজকে সকালের আবহাওয়ার ভালো, গতকালকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য। কিছু কথা না বললেই না, যারা কম্বোডিয়াতে আসবেন বেড়াতে বাংলাদেশ থেকে, পাসপোর্ট যদি যথেষ্ট ভারী না হয়, অর্থাৎ পাসপোর্টে যদি যথেষ্ট ট্রাভেল না থাকে, তাহলে বাংলাদেশিদের খুব বিড়ম্বনায় পড়তে হয় এখানকার ইমিগ্রেশনে। এদের কাজই হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই তাকে আটকানো, চেক করা হচ্ছে পরের বিষয়। আগে পাসপোর্টটা দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়, বাংলাদেশ থেকে আসছে মানেই এখানে ইলিগাল থাকবে। এটা আসলে একটা টেন্ডেন্সি হয়ে গেছে, হয়তো এর জন্য আমরাই দায়ী। আমাদের মতো যারা আসছে, এই দেশে আসে ঘোরার জন্য, কিন্তু ঘোরার নাম করে এখানে থেকে যায় অবৈধভাবে, তাদের জন্য আমরা যারা ঘুরতে আসি আমরা নানান রকম ঝামেলা পোহাই, আমাদের পোহাতে হয়। গতকালকে আমরা যখন এখানে আসি, মালয়েশিয়া থেকে আসছি, আমাদের পাসপোর্ট তারা নিয়ে যায়। পাসপোর্টের প্রত্যেকটা পেজের যে ভিসা পেজগুলো আছে আমাদের, সেই ভিসা পেজগুলোর ছবি তোলে, টিকিটের কপি, রিটার্ন টিকিট, হোটেল বুকিং, এমনকি তারা আমাদের ডলারগুলো গুনে দেখে, তারপরে আমাদেরকে প্রায় 2 ঘন্টার মতো বসিয়ে রাখে। এটা ওদের সিস্টেম। অন্য দেশে যারা আছে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই 3 দেশের মানুষের উপর ওদের চেকটা অনেক বেশি, আর অনেক বেশি রকম চেক করে। রাস্তা কোনো সিগন্যাল নেই, দেখে দেখে পার হওয়া লাগে। তো ইমিগ্রেশন, এই যে এখানকার একটি লোকাল ফল, যেটা মালয়েশিয়া, থাইল্যান্ডেও আছে, ডুরিয়ান। তো এখানে মানে আসলে ঘুরে দেখার মতো যে সাইডটা, সেটা হচ্ছে এখন আমরা যাচ্ছি সেখানে রিভার সাইডটা দেখানোর চেষ্টা করবো। বিকেলে খুব জমজমাট থাকে, লোকজন থাকে, বিদেশিদের আনাগোনা, আলোকবাতি সবই থাকে এখানে, সুন্দর লাগে। কম্বোডিয়াতে আসলে ট্রাভেল করা পাসপোর্ট হলে আসবেন, আর না হয় এদের হচ্ছে এয়ারপোর্টে এখন $1600 করে ইমিগ্রেশন অফিস নেয়, এবং যারা এটা মধ্যস্থতা করে দিবে বাংলাদেশি অবশ্যই, বা ইন্ডিয়ান যারা, তাদের জন্য হচ্ছে ইন্ডিয়ানরা এইভাবে কন্ট্যাক্ট করে এখানে আসে। এখানে এসে অনেকে কনস্ট্রাকশনে কাজ করে, কেউ রেস্টুরেন্টে কাজ করে, কেউ আবার ক্যাসিনোর মতো প্রতিষ্ঠানে জব করে। এখানে ক্যাসিনোতে জব করে শুনলাম যে 1.5 লাখ টাকা পাওয়া যায় স্যালারি, তো ওখান থেকে হর্ন দিচ্ছিল। আজকে লোকাল টাইম 3টা সাড়ে 3টার দিকে আমরা ঘুরতে বের হব। আমাদেরকে রিসিভ করার জন্য একটা টুকটুক ড্রাইভার আসবে, টুকটুক নিয়ে। আমি আপনাদেরকে টুকটুক দেখাচ্ছি আর একটু সামনে, যে
এই হচ্ছে টুকটুক। সিএনজির মতো আমাদের দেশের যে সিএনজি, আবার আছে এই যে এইগুলো হচ্ছে এখানকার কাভার ব্র্যান্ড। এটা হচ্ছে মেইন রোড। এইদিকে হচ্ছে আমার হোটেল এবং সোজা চলে গেলে হচ্ছে কিং প্যালেস, আর ওটাই হচ্ছে রিভার সাইড। আমরা এখন রাস্তা ক্রস করবো করে রিভার সাইডে যাব। রাস্তায় গাড়ি অনেক বেশি। মোটরসাইকেল ড্রাইভার গেল, ভেবেছিল যে ওকে ভিডিও করতেছি, ও ক্যাব খুলে আমাকে হ্যালো দিয়ে গেল। এই হচ্ছে রিভার সাইড। দিনের পরিবেশ আর রাতের পরিবেশ সম্পূর্ণ আলাদা। এই নদীর পাড় ধরে প্রচুর মানুষের আনাগোনা থাকে এখানে। আর হচ্ছে রাত হলে এখানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। আমি থাইল্যান্ডের পাতায়াতে দেখেছি এরকম, জমিতান বিচের সামনে কোকোনাট বীজ যেটাকে বলে আর কি, সেই কোকোনাট বীজের পাশেও এইরকমই। এই যে এখানে একটি কি বলে এটাকে, অ্যামাজিং ক্যাম্বোডিয়া ক্রুজ, একটা ক্রুজ শিপ আর কি। আচ্ছা, বাই এপিবি ব্যাংক। পাশের বিল্ডিংটা, অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে একটা ব্যাংক। আমরা বিকেলে বের হবো, নদীর ওই পারে যাবো ঘুরতে। কিং প্যালেসেও যাবো। কিং প্যালেসটা এখান থেকে দেখা যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করি, অতটা জুম আসবে কি না। না, ক্যামেরা জুম দেখাচ্ছে না। চমৎকার জায়গা। বিদেশি একজন দৌড়াচ্ছেন, জগিং করছে। কম্বোডিয়াতে আসলে আমাদের দেশি রেস্টুরেন্ট আছে অনেক, তার মধ্যে হচ্ছে মেজবানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলফাজ ভাই স্বত্বাধিকারী, এরপর আছে নাজমুল ভাইয়ের আন্নাফ রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস। এই দুইটা আছে, আরও অনেক আছে শুনেছি, কিন্তু ওগুলোতে এখন আমরা যাইনি, ঘুরিনি। দেখা হচ্ছে পরবর্তী কোথাও, আবার যখন যাব, কোথাও ঘুরতে যাব, তখন দেখা হবে। এবং কম্বোডিয়া সম্পর্কে যদি কারো কোনো কিছু জানার থাকে, জানতে চান, অবশ্যই ইনবক্স করবেন। আমি চেষ্টা করব তথ্য দেওয়ার জন্য, যতটুকু আমি জেনেছি। ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হচ্ছে। দূরের যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই কিং প্যালেস। আসলে অনেক দূরে, আমি দূর থেকে এটা ক্যাপচার করার চেষ্টা করলাম। সামনে যখন যাব বিকেলে, তখন পুরোপুরি দেখানোর চেষ্টা করব। আর এই দেশে মূলত এই যেহেতু রাজতান্ত্রিক দেশ, এটা রাজার পরে এখানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এদেশের পুলিশ।
বলতে গেলে দেশটা এখন শাসন করছে রাজার পরে তারাই, পুলিশ প্রশাসন। এই হচ্ছে সেই রিভার, এটাকে বলা হয় রিভার সাইড এই এরিয়াটাকে। কম্বোডিয়ার রাজধানী নমপেনের রিভার সাইডটা হচ্ছে সুন্দর। আর এরপরে আমরা যাবো আরেকটা ইউরো সিটি মেবি এটার নাম, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ওটা হচ্ছে সম্পূর্ণই ট্যুরিস্ট এরিয়া এবং ওখানে সব ধরনের মানে বিভিন্ন দেশের মানুষজনের ওখানেই যায়, আসলে বিদেশিরা ওখানে ঘুরতে যায়। ইউরো সিটি ওটার নাম, সেখানে যাব। পরিচ্ছন্ন একটা দেশ। আমি এখানে কোথাও মাটি দেখলাম না রাস্তায়, পিচ ঢালা পথ অনেকটা। এখানে শহর হলেও এই সাইডটা অনেকটা গ্রামের মতো, মালয়েশিয়ান ভাষায় বলে কাম্পং। এই কম্বোডিয়াতে গ্রামের মতো, এই যে ফুটপাথ দিয়েও এখান দিয়ে মোটরসাইকেল চালাচ্ছে লোক, আমাদের দেশের মানুষের মতোই। যে কোনো জায়গায় সুযোগ বুঝেই বসে পড়ে মোটরসাইকেল চালানো শুরু করে দেয়, ফুটপাথ দিয়েও চালায়।